বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম সন্ধ্যা ৬টার পর প্রথম পর্ব, ভয়ানক সত্য ঘটনার ছোঁয়া। অধ্যায় ১, নীরবতার শুরু। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার চন্দ্রপুর। দিনে বেশ শান্ত, কিন্তু সন্ধ্যা ৬টার পর গ্রামের চেহারাই যেন বদলে যায়। গ্রামের প্রবীণেরা বলেন, ৬টার ঘণ্টা বাজলেই বাতাস বদলে যায়, গন্ধটা অন্যরকম হয়ে ওঠে। সেই গ্রামে কয়েক দিনের জন্য ঢাকা থেকে এসেছিল ৩ জন বন্ধু, রুবেল, সাদিক আর জয়। শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি নিতে তারা ঠিক করেছিল পুরনো এক ভাড়া বাড়িতে থাকবে, যেটা একসময় জমিদারদের বাড়ি ছিল। বাড়িটার নাম মহুয়া ভবন। সেটা গ্রামের একেবারে প্রান্তে, পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। শ্যাওলা ধরা দেওয়াল, আধ ভাঙা জানালা আর একটা কাঁচা রাস্তা ধরে তবেই পৌঁছানো যায় সেখানে। অধ্যায় ২, সতর্কবার্তা। গ্রামে পৌঁছেই তারা দেখল গ্রামের লোকজন তাদের দেখে একটু অস্বস্তিতে আছে। দোকানের বৃদ্ধ মালিক আজিজ চাচা নিচু গলায় বললেন, বাবারা, সন্ধ্যা ৬টার পর ওই দিকের রাস্তা ধরো না, ওই বাড়িটা ওখানে আজও কিছু আছে। রুবেল হেসে বলল, চাচা, ভূত ঠুত কিছু নাই, আজকাল বিজ্ঞান আছে। চাচা চোখ নামিয়ে বললেন, বিজ্ঞান সব বোঝে না বাবা, কিছু জিনিস ৬টার পর নিজে বুঝে নিতে হয়। তারা সবাই হেসে উড়িয়ে দিল সতর্কবাণীটা। অধ্যায় ৩, ৬টার ঘণ্টা। প্রথম দিনটা ছিল বেশ মজার। দুপুরে পুকুরে মাছ ধরা, তারপর একসাথে রান্না। কিন্তু বিকেল গড়িয়ে যখন সূর্য পাহাড়ের আড়ালে নামছে, বাতাসটা কেমন ভারী হয়ে উঠছিল। জয় তখন জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল সূর্যাস্ত। হঠাৎ সে দেখল দূরের গাছের পাশে একটা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু কাঁধ অবধি লম্বা চুল আর স্থির দৃষ্টি। জয় চোখ কচলাল, আবার তাকালো, কেউ নেই। দেখ, ওখানে কেউ ছিল, জয় বলতেই রুবেল হেসে বলল, তুই ভয় পাচ্ছিস নাকি? তারা হাসাহাসি শুরু করল, কিন্তু বাইরে বাতাস হঠাৎ থেমে গেল। পাখির ডাকও বন্ধ, এমনকি কুকুরেরাও ঘেউ ঘেউ বন্ধ করে ফেলেছে। ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ১ মিনিট। অধ্যায় ৪, প্রথম শব্দ। সাদিক পানি আনতে উঠল, রান্নাঘরের দিকে গেল। হঠাৎ পিছন থেকে এক অচেনা গলা শুনল, তোমরা এখানে কেন এসেছ? সাদিক থমকে দাঁড়ালো, কারো ছায়াও নেই। সে ভেবেছিল হয়তো জয় বা রুবেল মজা করছে, কিন্তু তখনই রান্নাঘরের বাতি টিমটিম করে নিভে গেল। আর সেই অন্ধকারে কেউ যেন তার ঠিক কানের কাছে ফিসফিস করে বলল, ফিরে যাও, না হলে ওরা জেগে উঠবে। সাদিক ছুটে বাইরে এলো, গলা শুকিয়ে গেছে। ভাই, কেউ আছে এখানে? রুবেল হাসল, তুই নিশ্চয়ই ভয় পাচ্ছিস, বাতাসের আওয়াজ শুনে মায়া দেখেছ। কিন্তু জয় এবার ধীরে বলল, না রুবেল, আমি জানালায় একটা মুখ দেখেছি। সবাই একসাথে জানালার দিকে তাকালো। জানালায় একজোড়া কালো চোখ তাকিয়ে আছে তাদের দিকে। চোখ দুটো নড়ছে না, শুধু তাকিয়ে আছে। অধ্যায় ৫, আতঙ্কের ছোঁয়া। রুবেল সাহস দেখিয়ে দরজার দিকে গেল, খুলে বাইরে বেরোতে গেল। বাইরে কিছুই নেই, কিন্তু মাটিতে কিছু পদচিহ্ন দেখা যাচ্ছে, নরম কাদায় ডোবা, যেন কেউ সবে হাঁটল। সে পা বাড়াতেই পেছন থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল, ধাঁ শব্দে। জয় চিৎকার করে উঠল, দরজা কে বন্ধ করল? তারা ৩ জন মিলে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন লক হয়ে গেছে। ভিতরের বাতি নিভে গেল, ঘরে শুধু চালের আলো পড়ে আছে। সেই আলোয় দেখা গেল দেওয়ালের ওপর একটা পুরনো রক্তের দাগ, যেন কেউ হাত বুলিয়ে রেখে গেছে। রুবেল ফিসফিস করে বলল, আমরা আজিজ চাচার কথা শুনিনি, এখন বুঝছি কেন ওরা এই বাড়ি এড়িয়ে চলে। অধ্যায় ১০, আতঙ্কের সীমা। গল্পের নাম সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় পর্ব, ভয়ানক সত্য ঘটনার ছোঁয়া। অধ্যায় ৬, অতীতের ছায়া। সেই রাতের পর ঘুম তাদের কারোরই আসেনি। বাতিটা ঠিকমতো জ্বলছিল না, তাই রুবেল মোমবাতি জ্বালিয়ে রাখল। বাইরের বাতাসে একটা অদ্ভুত সোঁদা গন্ধ ভেসে আসছিল, যেন পোড়া চুলের গন্ধ আবার পচা ফুলের গন্ধ একসাথে মিশে গেছে। সাদিক ধীরে বলল, ভাই, আমি কাল ঢাকা চলে যাব, এই বাড়িতে কিছু আছে। রুবেল রাগে বলল, ভয় পেলে ঘরে এসেছিস কেন? আমরা সত্যটা জানতে এসেছি, পালাবো না। জয় তখন জানালার কাছে গিয়ে আবার দেখল, ওই গাছটার নিচে একটা সাদা কাপড় মাটিতে পাতা, আর তার ওপর একটা লাল ফুল রাখা। কেউ একজন আজও সেখানে আসে, রাতের বেলা। অধ্যায় ৭, আজিজ চাচার গল্প। পরদিন সকালে তারা দৌড়ে আজিজ চাচার দোকানে গেল। চাচা তাদের দেখে দীর্ঘ শ্বাস ফেললেন।
বাবারা, আমি তো বলেছিলাম ও বাড়িতে রাত কাটিও না। তোমরা এখন যা দেখছো সেটাই সেই 6টার অভিশাপ। রুবেল জিজ্ঞাসা করল, কি অভিশাপ? চাচা কাঁপা গলায় বলতে শুরু করলেন, 50 বছর আগে ওই বাড়ির মালিক জমিদার রফিকুল্লার মেয়ে ছিল মহুয়া। মেয়েটা ছিল খুব সুন্দর, কিন্তু রাতে একদিন নিখোঁজ হয়। 3 দিন পর ওর লাশ পুকুরের ধারে পাওয়া যায়, গলার দড়ি পেঁচানো। কেউ জানে না ও নিজে মরেছিল না কেউ ওকে মেরেছিল। তারপর থেকে ঠিক সন্ধ্যা 6টায় ওর ছায়া দেখা যায়। যে কেউ ওর বাড়িতে রাতে যায় আর সকালে আর ফিরে আসে না। সাদিক থরথর করে বলল, চাচা, আমরা কাল ওকে দেখেছি। চাচা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তাহলে তাড়াতাড়ি চলে যাও, 6টার আগে গ্রাম ছাড়ো। অধ্যায় 8, ফেরার প্রস্তুতি। 3 জন ঠিক করল বিকেলেই রওনা হবে, কিন্তু জয়ের মনে একটা কৌতূহল কাজ করছিল। সে বলল, আমরা না দেখে যাচ্ছি না, এই মহুয়া কে? যদি সত্যি আত্মা হয় ওকে মুক্তি দিতে হবে। রুবেল গম্ভীর গলায় বলল, তুই পাগল নাকি? কিন্তু জয় থামল না। বিকেল 5টার দিকে সে একাই গিয়ে দাঁড়ালো সেই গাছটার পাশে, যেখানে লাল ফুলটা রাখা ছিল। চারপাশে বাতাস নিস্তব্ধ, পাখিরাও যেন চুপ। সে নিচে ঝুঁকে ফুলটা তুলতে গেল, ঠিক তখনই মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। জয় চিৎকার করে পেছনে সরে গেল। সেই হাতটা মাটির ভেতর ঢুকে গেল আবার, কিন্তু ফুলটা নিজে থেকেই মাটিতে গেঁথে গেল। অধ্যায় 9, অন্ধকারের ডাক। রুবেল আর সাদিক তখন জয়ের খোঁজে দৌড়ে এলো। তারা এসে দেখে জয় চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখের দিকে চেয়ে থাকে। তুই ঠিক আছিস? রুবেল জিজ্ঞেস করল। জয় ধীরে ঘুরে তাকাল, তার চোখ পুরো কালো হয়ে গেছে। একটা অচেনা কণ্ঠে সে বলল, তোমরা কেন ওর ঘুম ভাঙালে? সাদিক ভয় পেয়ে বলল, কিসের ঘুম? জয় অর্থাৎ তার ভেতরের কণ্ঠ বলল, মহুয়া ঘুমোচ্ছিল, এখন সে জেগে উঠেছে। বাতাস তখন ঠান্ডা হতে শুরু করল, গাছের পাতা ঝরতে লাগল, আর দূর থেকে শোনা গেল মেয়ের হাসির শব্দ, ধীরে ধীরে গলা ভাঙা এক হাসি। অধ্যায় 10, 6টার ডাক। ঘড়ির কাঁটা ছুলো 6টা। ঠিক তখন পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। জয়ের শরীর কাঁপতে লাগল, চোখ ঘুরে গেল, মুখে রক্তের রেখা। রুবেল তার গলা ধরে ঝাঁকাতে লাগল, জয়, চোখ খোল। তখনই পেছন থেকে সাদা পোশাক পরা এক মহিলা এসে গাড়াল। চুল ভিজে, মুখে কাদা মাখা, চোখে এক ধরনের নীরব রাগ। সে ধীরে বলল, আমি মহুয়া, ওরা আমাকে ফিরতে দেয়নি, এখন ওদেরও থাকতে দেব না। তারপর বাতাসে এক শীতল ঢেউ বয়ে গেল, সব মোমবাতি নিভে গেল। সাদিক দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা নিজে থেকেই খুলে গেল, আর বাইরে পুরো অন্ধকার, শুধু কুয়াশা। কুয়াশার মধ্যে ভেসে এলো মহুয়ার কণ্ঠ, যে একবার আমাকে দেখে সে কখনো ফিরে যায় না। 10, ভয়ানক সত্য ঘটনার ছোঁয়া। অধ্যায় 11, নিঃশব্দ কণ্ঠ। রাত তখন ঘনিয়ে এসেছে, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামার উপক্রম। সাদিক কাপা হাতে রুবেলকে বলল, ভাই, জয়কে ওরকম দেখছিস? ওর চোখটা দেখ, পুরো কালো। জয় তখন এক কোণে বসে মাথা নিচু করে আছে। তার ঠোঁটে ফিস ফিস আওয়াজ, কিন্তু সেটা জয়ের কণ্ঠ না। একটা মেয়েলি গলা ধীরে ধীরে বলছে, আমি ফিরে এসেছি, ওরা সবাই এখানে আছে। রুবেল সাহস করে কাছে গেল। কে কথা বলছিস তোর মুখ দিয়ে? তখন জয় হঠাৎ মাথা তুলল, চোখের ভেতর একদম গভীর শূন্যতা, আর ঠোঁট নড়ে উঠল। আমি মহুয়া, তোমরা আমার ঘর ভেঙেছ। বাতাসে ঠান্ডা হাওয়া বইল, জানালা নিজে থেকেই খুলে গেল। পুকুরের দিক থেকে ভেসে আসছে নারীর কান্নার শব্দ। অধ্যায় 13, পুকুরের রহস্য। রুবেল ও সাদিক বুঝল এ বাড়িতে আর থাকা যাবে না। তারা জয়ের হাত ধরে টানতে লাগল, কিন্তু জয় যেন পাথরের মতো ভারী। ঠিক তখন রান্নাঘরের পাশের দেয়াল ফেটে গেল। দেয়ালের পেছনে এক জায়গা দেখা গেল, মাটির নিচে একটা পুরনো বাক্স। রুবেল সাহস করে সেটা খুলল। ভেতরে আছে একটা পুরনো চিঠি, রক্তে ভেজা শাড়ির টুকরো, আর একটা কাঁচের নেকলেস। চিঠিটাতে লেখা, আমি মহুয়া, আজ রাতে বাবা আমাকে জোর করে বিয়ে দেবে একজন বয়স্ক ধনী লোকের সঙ্গে। আমি ওর সাথে পালাতে চাই, কিন্তু যদি কিছু হয় এই চিঠিটা প্রমাণ রাখুক। আমি কারো দোষ দিতে চাই না, শুধু মুক্তি চাই। রুবেল ফিসফিস করে বলল,
ওর নিজের বাবা মানে জমিদারই ওকে মেরেছিল। ঠিক তখন চিঠিটা নিজে থেকেই আগুনে পুড়তে শুরু করল, আর জয়ের মুখ দিয়ে বেরোলো সেই ভয়ানক হাসি, বাবা তুমি আমাকে মেরেছিলে। অধ্যায় 14, অতৃপ্ত আত্মা। আকাশে বজ্রপাত হলো। জয় দাঁড়িয়ে গেল, মুখে মাটি লেগে গেছে, চোখে আগুনের মতো জ্বালা। সে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছে। রুবেল আর সাদিক চিৎকার করে বলল, থাম জয়, ওখানে যাস না। কিন্তু জয় কিছু শুনছে না। পুকুরের ধারে পৌঁছে সে বলল, মহুয়া এখানেই ডুবেছিল, আজ তাকে ফিরিয়ে আনতে হবে। পুকুরের পানি তখন অদ্ভুতভাবে ফেনা তুলছে। তার ভিতর থেকে একটা নারীর হাত বেরিয়ে এলো। ধীরে ধীরে পানির ওপর উঠে এলো সেই সাদা পোশাক পরা মহুয়া। তার চোখে জল, মুখে ক্রোধ। সে জয়ের কাঁধে হাত রাখল। তুমি আমার মতো মরবে না, তুমি আমার হয়ে বাঁচবে। তারপর মহুয়ার দেহ মিলিয়ে গেল, আর জয় অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। 14 অধ্যায়, সত্যের শেষ আলো। পরের সকালে গ্রামের মানুষ পুকুরের ধারে ভিড় করল। জয় কোথাও নেই, শুধু দেখা গেল পুকুরের ধারে একটা ছেলেকে পাওয়া গেছে, চোখ খোলা, ঠোঁটে একটুখানি হাসি। আজিজ চাচা এসে বললেন, আরেকটা প্রাণ গেল, মহুয়া কাউকে ছাড়ে না। রুবেল আর সাদিক তখনও শকে নিঃশব্দ। তারা বাড়ি ছেড়ে চলে গেল সেদিনই। কয় অধ্যায়, শেষ কথা। 3 মাস পর রুবেল খবর পেল ঢাকার এক মানসিক হাসপাতালে একজন রোগী প্রতি সন্ধ্যা 6টার সময় একই কথা বলে চিৎকার করে ওঠে, মহুয়া ঘুমোচ্ছে না, ও এখনও আমার ভেতরে আছে। রুবেল গিয়ে দেখল সে রোগী আর কেউ নয়, জয়। কিন্তু জয় তাকে চিনল না, শুধু একটানা বলে যাচ্ছিল, 6টার পর সবাই জেগে ওঠে, ওরা এখনও বাইরে দাঁড়িয়ে আছে। আর ঠিক 6টার সময় হাসপাতালে লাইট নিভে গেল। জয়ের বিছানার পাশে দেখা গেল একটা ভেজা পায়ের ছাপ। সন্ধ্যা 6টার পর, 4র্থ পর্ব। ভয়ানক সত্য ঘটনার ছোঁয়া, শেষের পথে অন্ধকারের যাত্রা। অধ্যায় 16, হাসপাতালের রাত। ঢাকার মানসিক হাসপাতালের সেই ঘরটা তখন নীরব। জয় এক কোণে বসে কাঁপছে, চোখে তার ঘুম নেই, ঠোঁট শুকিয়ে গেছে। রুবেল ও সাদিক হাসপাতালের অনুমতি নিয়ে রাতটা ওর পাশে থাকল। রুবেল ফিসফিস করে বলল, জয় আমরা এসেছি ভাই, তুই চিনতে পারছিস? জয় মাথা তুলল ধীরে, তার চোখে একটুও উজ্জ্বলতা নেই, শুধু গভীর অন্ধকার, যেখান থেকে একটানা একটা কণ্ঠ বের হচ্ছে, 6টার পর ও আসে, ও আজও আমাকে খুঁজবে। সাদিক ভয় পেয়ে রুবেলকে বলল, ওর মুখে মহুয়ার কথা কেন? রুবেল ধীরে বলল, কারণ মহুয়া এখনও মুক্তি পায়নি। অধ্যায় 17, নিষিদ্ধ নথি। সেই রাতে হাসপাতালের রেকর্ড রুমে রুবেল এক অদ্ভুত তথ্য পেল। 1972 সালে এক বৃদ্ধ জমিদারের মৃত্যু হয়েছিল, রফিকুল্লাহ। মৃত্যুর কারণ হিসাবে লেখা ছিল, হৃদযন্ত্র বিকল, কিন্তু চোখ খোলা অবস্থায়, মুখে আতঙ্কের ছাপ। রেকর্ডে আরও একটা নোট ছিল, মৃত্যুর আগে বারবার বলছিলেন 6টার পর ও আসে, ও ক্ষমা করবে না। রুবেল কাগজটা পড়ে বুঝল মহুয়া কেবল আত্মা নয়, ও এখন এক অভিশাপ, যে প্রতিদিন সন্ধ্যা 6টায় জীবিত আর মৃতের সীমানা মুছে ফেলে। অধ্যায় 18, ছায়ার আহ্বান। রাত নামতেই হাসপাতালে অদ্ভুত শব্দ শুরু হলো। দরজাগুলো নিজে থেকেই বন্ধ হচ্ছে, বাতিগুলো টিমটিম করে নিভে যাচ্ছে। জয়ের কণ্ঠ কেঁপে উঠল, ও এসেছে, আজ ও আমায় নিয়ে যাবে। রুবেল সাদিককে বলল, যদি মহুয়া জয়কে নিজের শরীর থেকে না ছাড়ে তাহলে আমরা সবাই শেষ। ঠিক তখন কক্ষের ভেতরে কুয়াশা জমতে লাগল। কুয়াশার ভেতর থেকে এক মেয়ের ছায়া দেখা গেল, সাদা পোশাক, ভেজা চুল, রক্তে ভেজা হাত। সে জয়ের মাথার ওপর হাত রাখল। তুমি আমায় ফিরিয়ে এনেছিলে, এখন আমি তোমার ভিতরেই থাকব। রুবেল চিৎকার করে উঠল, না, ওকে ছেড়ে দে। সে পেছনের টেবিল থেকে একটা পুরনো পবিত্র কোরআনের কপি তুলে নিয়ে উচ্চস্বরে সূরা আল ইখলাস পড়তে লাগল। অবাক ব্যাপার, ঘর কাঁপতে লাগল। জয় চিৎকার করে উঠল, বাঁচাও, ও বেরোচ্ছে, ও বেরোচ্ছে। মহুয়ার ছায়া ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে একবার তাকিয়ে বলল, এই দুনিয়ায় কেউ মুক্তি পায় না, 6টার পর সবাই আমার।
অধ্যায় ১৯ শেষ বিদায়। বাতাস থেমে গেল। জয় মাটিতে পড়ে গেল, নিস্তব্ধ। রুবেল ও সাদিক ছুটে গেল তার কাছে। সে বেঁচে আছে, কিন্তু চোখ বন্ধ। ডাক্তাররা এসে বলল ও এখন নিরাপদ, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা সবাই ভাবল সব শেষ হয়ে গেছে। কিন্তু পরদিন সকালে হাসপাতালের পুকুরের পাশে এক নার্স চিৎকার করে উঠল, পানি পুরো কালো হয়ে গেছে, আর পুকুরের মাঝখানে ভাসছে সাদা কাপড়ের টুকরো, মহুয়ার মতোই। অধ্যায় ২০ শেষ রাত। রুবেল আজও সেই ঘটনা ভুলতে পারেনি। প্রতি বছর ১৫ই নভেম্বর সন্ধ্যা ৬টার পর সে জানালার বাইরে তাকায় না, কারণ সেই রাতে ৩ বছর পর সে নিজের মোবাইলে এক অজানা ভিডিও পেল। ভিডিওটায় দেখা গেল জয় হাসপাতালের ঘরে বসে বলছে, মহুয়া এখনও ঘুমায়নি, এবার ওকে তুমি দেখতে চাও? তারপর ক্যামেরার পেছন থেকে এক নারীর হাত বেরিয়ে এলো, ধীরে ধীরে লেন্সের ওপর ছুঁয়ে দিল। স্ক্রিন অন্ধকার হয়ে গেল। রুবেল ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু ফোনটা নিজে থেকেই বাজতে লাগল। স্ক্রিনে শুধু একটাই নাম লেখা ছিল, মহুয়া কলিং, ৬টা PM। শেষ নাকি শুরু? সেই দিন থেকে চন্দ্রপুর গ্রাম কেউ আর ৬টার পর নাম নেয় না। লোকজন বলে বাতাসে কারো কান্না শোনা যায়, পুকুরে সাদা কাপড় ভাসে, আর যার ফোনে ৬টা PM অজানা কল আসে সে হয়তো পরের শিকার। অধ্যায় ২১ তদন্তের শুরু। মহুয়ার ঘটনার পর ৪ বছর কেটে গেছে। চন্দ্রপুর এখন প্রায় জনশূন্য। বিকেল ৬টার আগেই গ্রামের সবাই ঘরে ঢুকে পড়ে, কারণ যারা সাহস করে বাইরে থাকে তাদের নাম পরদিন ভোরে হারানোদের তালিকায় লেখা হয়। ঢাকা থেকে এক তরুণ সাংবাদিক আরিফ রহমান এই রহস্যের পেছনের সত্য জানতে গ্রামে আসে। তার উদ্দেশ্য, মহুয়া নামে কোনো আত্মা সত্যিই আছে নাকি সবটাই কুসংস্কার। গ্রামের প্রবীণ আজিজ চাচা তখনও বেঁচে। তিনি আরিফকে একদম শুরুতেই বললেন, বাবা, তুই যদি সত্য জানতে চাস তবে মহুয়ার পুকুরের ধারে রাত কাটাস না। আরিফ হেসে বলল, চাচা, ভয় পাই না, আমি সত্যিই দেখতে চাই মহুয়াকে। অধ্যায় ২২ নিষিদ্ধ বাড়ি। আরিফ সন্ধ্যার দিকে সেই পুরনো মহুয়া ভবনের দিকে গেল। বাড়িটা এখন ভাঙাচোরা, কিন্তু ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। মেঝেতে পুরনো ছবির ফ্রেম পড়ে আছে। একটা মেয়ে, সাদা পোশাক পরা, মুখে হালকা হাসি, নিচে লেখা মহুয়া রফিকুল্লাহ। আরিফ ছবিটার ধুলো ঝাড়ল, কিন্তু চোখ রাখতেই দেখল ছবির মেয়েটার চোখ নড়ে উঠেছে। সে চমকে পিছিয়ে গেল। ছবিটা আবার স্থির। আরিফ ভাবল মায়া হতে পারে, কিন্তু তখনই তার পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল থাঁ শব্দে। বাতি নিভে গেল, আর দেয়ালের ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্না। আমাকে ওরা মেরেছিল, আমার গলা টিপে। আরিফ টর্চ লাইট চালালো। দেয়ালে রক্তে লেখা, ৬টার পর ওরা ফিরে আসে। অধ্যায় ২৩ অভিশপ্ত পুকুর। রাত ১০টার দিকে আরিফ বাইরে এলো। চাঁদের আলোয় পুকুরের পানি অদ্ভুতভাবে নড়ছে। হঠাৎ সে দেখল পানির ওপর ভেসে আছে একটা ডায়েরি। সে সেটা তুলে নিল। ডায়েরির পাতায় লেখা ছিল, আজ রাতে যদি আমি বাঁচি আমি ঢাকা চলে যাব, কিন্তু যদি না বাঁচি আমার আত্মা এই বাড়িতেই থাকবে, কারণ তারা আমার ওপর বিশ্বাসঘাতকতা করেছে। ডায়েরির শেষ পাতায় নাম জয়। আরিফ স্তম্ভ হয়ে গেল। মানে জয় মারা যায়নি, সেই লিখেছিল এটা? ঠিক তখন ডায়েরির পেছন থেকে ঠান্ডা বাতাস বয়ে এলো। কেউ ধীরে বলল, জয় আমার হয়ে বাঁচছে, আমি এখন ওর ভিতরে। আরিফ ঘুরে তাকালো। সাদা পোশাক, লম্বা চুল, মুখে অন্ধকার ছাপ। মহুয়া দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ওর মুখে কান্না নয়, রাগ নেই, একটা শান্ত অথচ ভয়ঙ্কর দৃষ্টি। অধ্যায় ২৪ মহুয়ার প্রতিশোধ। মহুয়া ধীরে বলল, আমাকে যে মেরেছিল সে শুধু আমার বাবা ছিল না, আমার প্রেমিকও ছিল তার দোসর। আরিফ হতবাক, তুমি কি বলছো? আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু তারা মিলে আমার গলা টিপে পুকুরে ফেলে দেয়। তাই আমি ফিরে এসেছি, তাদের আত্মাকে পুকুরে বেঁধে রেখেছি। আরিফ জিজ্ঞাসা করল, তুমি কি কখনো শান্তি চাও না? মহুয়া হেসে বলল, শান্তি? আমি শান্তি পাই শুধু যখন ওরা কাঁদে, যেমন আমি কেঁদেছিলাম। তার চোখ থেকে জল নয়, রক্তের ধারা ঝরতে লাগল।
বাতাসে কুয়াশা ছড়িয়ে পড়ল, পুকুরের পানি লাল হয়ে উঠল। অধ্যায় 25, সত্যের মূল্য। আরিফ ভয় সামলে কোরআনের আয়াত পড়তে লাগল। বাতাসে শব্দ ছড়ালো, কুয়াশা কেটে যেতে লাগল। মহুয়া কষ্টে কেঁপে উঠল। থামো, আমাকে আরেকবার মরতে হবে না। তারপর সে ধীরে ধীরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। যদি আমি মুক্তি পাই তবে এই গ্রামের অভিশাপ শেষ হবে। আরিফ বলল, তুমি মুক্তি পাবে, কিন্তু কাউকে আর কষ্ট দিও না। মহুয়া হেসে বলল, তুমি সাহসী, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তারপর বাতাসে ছায়ের মতো মিলিয়ে গেল সে। পুকুরের পানি আবার শান্ত হল। অধ্যায় 26, শেষ সকাল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল 50 বছর পর প্রথমবার চন্দ্রপুরে 6টার পরও কেউ মারা যায়নি। আজিজ চাচা কাঁদতে কাঁদতে বললেন, মহুয়া শেষমেশ শান্তি পেল, আল্লাহ ওকে ক্ষমা করুক। আরিফ ঢাকায় ফিরে রিপোর্ট লিখল, চন্দ্রপুর অভিশাপ মুক্ত। কিন্তু সত্যি বলতে আমি জানি সন্ধ্যা 6টার পর কেউ পুরোপুরি হারায় না। অধ্যায় 27, অপ্রত্যাশিত সমাপ্তি। 1 মাস পর আরিফ রাতে নিজের কম্পিউটার খুলল রিপোর্ট লেখার জন্য। ঠিক 6টার সময় হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল। তারপর মনিটরে 1 লাইন টেক্সট ভেসে উঠল, ধন্যবাদ আরিফ, আমাকে মুক্তি দিলে, কিন্তু তুমি আমার শেষ স্মৃতি হয়ে গেলে। আরিফ চমকে পিছিয়ে গেল। ঠিক তখন ঘরের আয়নায় দেখা গেল এক মেয়ের ছায়া, সাদা পোশাক, ভেজা চুল, ঠোঁটে হালকা হাসি। মনিটর নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘড়ি দেখালো 6টা PM। সমাপ্তি, বা হয়তো নয়। সন্ধ্যা 6টার পর কেউ সত্যি হারিয়ে যায় না। কেউ হয় আত্মা, কেউ হয় স্মৃতি, কিন্তু মহুয়া ও এখনও চন্দ্রপুরের বাতাসে বেঁচে আছে। গল্পের নাম সন্ধ্যা 6টার পর। ষষ্ঠ পর্ব, সত্যের ছায়া। সন্ধ্যা নেমে গেছে আগেই। গ্রামের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা। বাতাসে যেন একটা ভারী নিস্তব্ধতা ঝুলে আছে। রিমন আর শাহেদ 2 বন্ধু, তারা এবার স্থির করেছে আজ যেভাবেই হোক তারা ওই বাড়িটার সত্যি রহস্যটা বের করবেই। ওই পুরনো বাড়ি, যেখানে নাকি সন্ধ্যা 6টার পর নানান ভয়ানক ঘটনা ঘটে। কেউ ওই সময় পেরিয়ে ভিতরে ঢোকার সাহস করে না। কিন্তু আজ শাহেদ ব্যাগে একটা মোবাইল, একটা টর্চ, আর রিমন নিয়ে এসেছে একটা পুরনো ক্যামেরা। তারা ঠিক করল আজ রেকর্ড করবে সবকিছু, প্রমাণ রাখবে। বাড়ির গেটটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে একটা ঝড়ো হাওয়া এসে লাগলো তাদের মুখে। ভেতর থেকে একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছে, মাটি আর পোড়া কাঠের মিশ্রণ। ভেতরে ঢুকতেই শুনতে পেল ঠক ঠক শব্দ। কেউ যেন মেঝেতে কিছু টেনে নিয়ে যাচ্ছে। রিমন বলল নিচু গলায়, এই শব্দটা কোথা থেকে আসছে রে? শাহেদ টর্চ জ্বালালো। আলোটা পড়ল একটা পুরনো দেয়ালে। দেয়ালে তখনও শুকায়নি সেই কালো ছোপ, যেটা গ্রামের লোকেরা বলে রক্ত। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে কিছু একটা নড়াচড়া দেখা গেল, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। রিমন জুম করে দেখল একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে এগোচ্ছে তাদের দিকে। শাহেদ ফিসফিস করে বলল, এটা মানুষ না রে। রিমনের গলা শুকিয়ে গেল। সে ক্যামেরা নামাতে গিয়েও দেখল ছায়াটা এখন ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে। পরক্ষণেই টর্চটা নিভে গেল। পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল। এরপর একসাথে 2টো ভয়ানক আওয়াজ, হি 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 এবং তোমরা ফিরে যাও। শাহেদের গায়ে কাঁটা দিল। সে রিমনের হাত ধরে দৌড়াতে লাগল। গেটের কাছে পৌঁছানোর আগে হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা দুজন মরিয়া হয়ে দরজা ঠেলছে, কিন্তু খুলছে না। তারপর একটা ঠান্ডা হাত এসে ছুঁলো শাহেদের ঘাড়ে। সে ঘুরে তাকাতেই দেখল একটা মেয়ের মতো ছায়া, মাথা নিচু, চুলে ঢাকা মুখ, কিন্তু চোখ দুটো লালচে অন্ধকারে জ্বলছে। সে ঠান্ডা গলায় বলল, তোমরা কেন এলে সন্ধ্যার পর? এতটুকু বলেই সেই ছায়াটা মিলিয়ে গেল বাতাসে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। সাহেব অজ্ঞান। রিমন তাকে টেনে বাইরে নিয়ে আসে। বাড়ির বাইরে এসে তারা বুঝল তাদের ঘড়িতে তখনও সন্ধ্যা 6টা 3 মিনিট। অর্থাৎ তারা ওই বাড়ির ভিতরে ঢুকেছিল 6টার আগে, কিন্তু বাইরে বেরোতে বেরোতে ঘড়ি পিছিয়ে গেছে। সময়টা যেন ওই বাড়ির ভেতরে থেমে গিয়েছিল। সন্ধ্যা 6টার পর, 7ম পর্ব, অভিশপ্ত মেয়েটির রহস্য। রিমন পরদিন সকাল পর্যন্ত ঘুমোতেই পারেনি। শাহেদ তখনও অজ্ঞান। গ্রামের ডাক্তার এসে বলেছিল ওর মাথায় ভয় পেয়েছে, ও এখন কিছুদিন কাউকে চিনবেও না।
রিমন তখন একাই বসেছিল জানালার ধারে। রাতের সেই ঘটনার কথা মনে পড়লেই বুকটা কেঁপে উঠছে। তবু একটা প্রশ্ন মাথায় ঘুরছে, ও মেয়েটা কে ছিল আর কেন বলল তোমরা কেন এলেও সন্ধ্যার পর? রিমন ঠিক করল আজই সেই রহস্য ভাঙবে। গ্রামের প্রবীণ মানুষ নবীন চাচার কাছে গেল সে। নবীন চাচা প্রথমে শুনে চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি যে বাড়িটায় গেছিলে ওটা ছিল মৃণালার বাড়ি। সেই মেয়েটা এক সময় এই গ্রামে থাকত, খুব সুন্দর ছিল, কিন্তু এক সন্ধ্যায় তার বিয়ে ভেঙে যায়। সে অপমান সহ্য করতে না পেরে ঠিক সন্ধ্যা 6টায় গলায় দড়ি দেয়। রিমন থমকে গেল। মানে আমরা যাকে দেখেছিলাম? নবীন চাচা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সেই আত্মা আজও ওই সময়টায় ঘোরে। সে কাউকে দেখতে চায় না। ওর মৃত্যু যখন 6টায় হয়েছিল তখন থেকে ওই সময়টা অভিশপ্ত হয়ে গেছে। রিমন তবুও হাল ছাড়ল না। সে পরদিন একটা পুরনো ডায়েরি পেল, মাটির নিচে চাপা পড়া অবস্থায়। ডায়েরিটা ছিল মৃণালার নিজের লেখা। শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ আমার কষ্ট বোঝার চেষ্টা করে আমি ওর ক্ষতি করব না, কিন্তু যদি কেউ সন্ধ্যার পর আমার ঘরে আসে তবে আমি তাকে চিরকাল এই সময়ের মধ্যে আটকে রাখব। রিমনের চোখে কানি এসে গেল। সে জানল মৃণালা খারাপ ছিল না, কষ্টে পাগল হয়ে গিয়েছিল। রাতে শাহেদকে রেখে সে আবার গেল ওই বাড়ির সামনে, হাতে আগরবাতি, গলায় দোয়া। বাড়ির সামনে দাঁড়িয়ে সে ধীরে ধীরে বলল, মৃণালা, আমি তোর কষ্ট বুঝতে পারি, আমরা ভুল করেছি, কিন্তু আমরা তোকে মুক্তি দিতে এসেছি। বাতাস একদম থেমে গেল। হঠাৎ এক ঠান্ডা স্রোত বয়ে গেল চারপাশে। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো সেই মেয়েটি। এবার তার চোখে আর আগের মতো লাল আভা নেই, মুখে শান্তি। সে হালকা গলায় বলল, ধন্যবাদ, আমার কথা কেউ বুঝল অবশেষে। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সে। রিমন দেখল ঘড়িতে এখন ঠিক 6:01। বাড়িটা নিস্তব্ধ, আর কোনো ভয় নেই। মৃণালার আত্মা হয়তো অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু যখন সে ফিরে যাচ্ছিল তখন পেছন থেকে একটা শব্দ শোনা গেল, এখনও একজন বাকি। রিমন পেছনে তাকালো, কেউ নেই, কিন্তু তার চোখের সামনে শাহেদের মুখটা ভেসে উঠল। দর্শক, গল্পের নাম সন্ধ্যা 6টার পর, অষ্টম শেষ পর্ব, চূড়ান্ত সত্য। রিমন আগের রাতের ভয়কে পেছনে ফেলে শাহেদকে নিয়ে হাসপাতালে ফিরে আসে। শাহেদ এখন কিছুটা সচেতন, কিন্তু কথা বলছে না। রিমনের মনে একটাই প্রশ্ন ঘুরছে, শেষজন কে ছিল যার কথা শুনেছিল সে মৃণালার মুক্তি পাওয়ার পরে? অধ্যায় 28, রাতের শেষ ডাক। রিমন সন্ধ্যার আগে শাহেদকে হাসপাতালের বিছানায় রেখে বেরোলো। সে একাই ফিরে গেল সেই অভিশপ্ত বাড়ির সামনে। বাতাসে হঠাৎ সেই ঠান্ডা স্রোত বইতে শুরু করল, আর ঘড়িতে দেখল 6টা PM ঠিক। বাড়ি ভেতর ঢুকে রিমন ঘরের মধ্যে তাকালো। সাদা কাপড়ের চাদরে ঢাকা কোণা। হঠাৎ ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেঝেতে রক্তের ছোপ নেই, কিন্তু কানের কাছে শুনতে পেল ফিসফিস। এবারও কেউ মুক্তি পেল না। রিমন বুঝতে পারল এটা শাহেদ। শাহেদ এখনও মৃণালার অভিশাপের সঙ্গে যুক্ত। অধ্যায় 29, শাহেদের অভিশাপ। রিমন দ্রুত শাহেদকে ডাকল, ওরে, তুই কি বুঝছিস না 6টার পর আর কেউ বাইরে বেরোবে না? শাহেদ ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে আগের ভয় নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। সে বলল, মৃণালা মুক্তি পেয়েছে, কিন্তু তার শক্তি আমার ভেতরেই রয়ে গেছে। আমি তার স্মৃতি, তার প্রতিশোধ বহন করি। এই অভিশাপ আর শেষ হবে না। 6টার পর কেউ শাহেদকে ছুলে তার মধ্য দিয়ে মহুয়া ফিরে আসবে। রিমন স্তব্ধ। সে বুঝতে পারল সত্যি শেষজন ছিলেন শাহেদ, অর্থাৎ মৃণালার আত্মা অন্তহীন চক্রে বেঁচে আছে, একজনের মধ্যে প্রবেশ করে আর তার মাধ্যমে অন্যকে ভয় দেখায়। অধ্যায় 30, চূড়ান্ত সন্ধ্যা। রিমন তখন হঠাৎ বুঝল এখন তার জীবনও ঝুঁকিতে। 6টার সময় ঘড়ি আবার বাজতে লাগল। হঠাৎ শাহেদ চিৎকার করল, এবার ও ফিরে এসেছে। রিমন পেছন দিকে তাকালো। কোণা থেকেই মৃণালার ছায়া ধীরে ধীরে বেরোচ্ছে। চোখে আগুন, চুল ভেজা, মুখে অন্ধকার ছাপ। সে রিমনের দিকে এগোচ্ছে। রিমন চিৎকার করে বাঁচার চেষ্টা করল, কিন্তু ঠিক তখন বাতাসে ভেসে এলো মৃদু ফিসফিস। যারা আমার কষ্ট বুঝবে তাদের ভয় হবে না, যারা শুধু কৌতূহল নিয়ে এলো তারা চিরকাল আমার সঙ্গে থাকবে। পরদিন সকালে হাসপাতালে সবাই চমকে দেখল শাহেদ নিখোঁজ। রিমন শুধু একাই, কাপড় ভেজা, চোখে ভয়, কেউ কিছু বলতে পারল না। গ্রামের লোকজন বলল, 6টার পর কেউ বেরোয় না, যারা বেরোয় তাদের কেউ ফিরে আসে না। রিমন ঢাকায় ফিরে এসে একটি ডায়েরি লিখল, সব সত্য। মন্তব্য শেষে লিখল, মৃণালা মুক্তি পেয়েছে, কিন্তু তার অভিশাপ শেষ হয়নি। 6টার পর তার ছায়া এখনও কারো ভেতরে প্রবেশ করতে পারে। চন্দ্রপুরে যা ঘটেছে তা শুধুই শুরু।